অনেক দিন আগে বলেছিলাম আমি অনেক ছিলাম। শোনা কথা। সময়টা 1970 সালের কাছাকাছি। কলকাতার বেহালা অঞ্চলে ঘটেছিল অদ্ভুত রহস্যময় একটা ঘটনা। শিবেন্দ্র সান্যাল, যাকে লোকে এক ডাকে শিবু নামে চিনত, সে তার অফিসের অ্যানুয়াল ফাংশন সেরে তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিল। পরিবার বলতে শিবুর স্ত্রী লাবণ্য, বড় ছেলে 13 বছরের রুবি, ছোট মেয়ে 11 বছরের মিনু, আর একেবারে ছোট ছেলে 9 বছরের অমল। অ্যানুয়াল ফাংশনের দিন বিশেষভাবে প্রশংসিত হয়েছিল শিবু তার অভিনয়ের জন্য, কারণ চাকরির পাশাপাশি সে তার শখের অভিনয়টাও ভীষণ যত্ন নিয়ে করত। তাই নিজের অফিস এবং তার বন্ধু মহলে শিবু ছিল বিশেষ জনপ্রিয়। ওরা ট্রাম লাইন ছেড়ে নিজেদের এলাকার কাছাকাছি আসতেই আশেপাশের কোনো এক বাড়ি থেকে ঘড়ি গুরুগম্ভীর শব্দে ঘোষণা করল সময়। ঢং ঢং করে শব্দের অভিঘাত জানিয়ে দিল সময় হয়েছে রাত 10টা। ঘটনা যে সময়ের এবং যে অঞ্চলের, তাতে রাত 10টা মানে কিন্তু তখন অনেক রাত। সেদিন না ছিল রাস্তায় বিশেষ গাড়ি ঘোড়া, না ছিল বিশেষ লোক। শিবু তার বাড়ির উদ্দেশ্যে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে গলিপথ ধরল। সেই রাতটা ছিল অমাবস্যার। আকাশে চাঁদ না থাকলেও কিছু তারা ফুটেছিল সেদিন, আর এলাকা হয়ে উঠেছিল একেবারে ঘুটঘুটে অন্ধকার এবং একই সঙ্গে নিস্তব্ধ। কালী পুজো হয়ে গিয়েছে 2 সপ্তাহ আগে, তাই শীতের ছোঁয়া লেগেছে হাওয়ায়। চারিদিক বেশ থমথমে, হাওয়া না থাকলেও বেশ হিম পড়ছে। রাতে ঠান্ডার আমেজ থাকবে জেনেই লাবণ্য সঙ্গে করে নিয়েছিলেন শাল, সোয়েটার। সেই সব গরম জামাকাপড় মুড়ি দিয়ে শিবু আর তার পরিবারের সামনে তখন বাড়ি যাওয়ার জন্য আরও আধ ঘন্টার পথ বাকি। সোজা হাঁটা পথ, তাই অন্ধকারে পথ ভুল হওয়ার কোনো উপায় নেই। তবে সেই কলকাতা কিন্তু আজকের কলকাতা নয়। 10টা বাজতেই শুয়ে পড়েছে পাড়া। বেশিরভাগ বাড়ি টালির চালের, আর আশেপাশে সেই বাড়িগুলোকে ঘিরে আছে তেঁতুল গাছ, আম গাছ আর ঝোপ জঙ্গল। মাঝে মাঝেই পরিত্যক্ত জমি, ডোবা, পুকুর, আর সেই সব জলাভূমিতে এক মানুষ সমান কচুরিপানা। দূরে বাঁশবন থেকেও শিয়ালের ডাক শোনা যায় মাঝে মাঝে। সেই সঙ্গে বাঁশবনে মৃদু হাওয়া লাগলেই ভেসে আসে মর্মর শব্দ। পরিবেশটা বেশ গা ছমছমে লাগে মিনু। লাবণ্য দেবী তার শাল আরও ভালো করে জড়িয়ে ছোট্ট মেয়েটির হাত ধরে হাঁটতে থাকেন। মাঝামাঝি জায়গা আসতেই পড়ে একটা মাঠ। এখানেই বসে এলাকার বাজার। সে বাজার চলে রাত 10টা পর্যন্ত। বাজারের কাছাকাছি আসতেই শিবু দেখে বিক্রেতারা একে একে দোকান বন্ধ করছে, তারাও বাড়ি যাবে এবার। এই সময় শিবুর চোখ পড়ল এক মাছ বিক্রেতার দিকে। মনটা সেদিন তার এমনিই বেশ ভালো ছিল। বড় সাহেব তার অভিনয়ের প্রশংসা করেছেন, এই সুযোগে হয়তো একটা প্রমোশনও হতে পারে। মাছ বিক্রেতার কাছে একজোড়া ইলিশ পড়ে থাকতে দেখে চোখ চকচক করে উঠল শিবুর। বেশি কিছু না ভেবে দরদাম করে সে কিনেই ফেলল মাছ দুটো। তার স্ত্রী লাবণ্যর কিন্তু এই মাছ কেনায় মত ছিল না। এত রাতে মাছ টাছ কেটে ধুয়ে রাখবে কে? তাছাড়া রান্নাঘরে বেড়াল এলে, তাছাড়া এই এত রাতে খোলা রাস্তা দিয়ে মাছ নিয়ে যাওয়া, এটাও তো বেশ অলক্ষণে, ইত্যাদি বলতে লাগলেন লাবণ্য। শিবু কিন্তু এই সব কোনো কথাই কানে তুলল না। উল্টে সে তার স্ত্রীকে আশ্বস্ত করল, আরে তোমাকে কিছুই করতে হবে না, বাড়ি গিয়ে মাছ কেটে কুটে ধুয়ে আমি রাখবো, তুমি শুয়ে পড়ো। স্ত্রীর রাগ কমানোর জন্য শিবু তার ছোট্ট মেয়ে মিনুর সঙ্গে গল্প জুড়ে দিল। শিবু মিনুকে বলল, বুঝলি মা, কালকে তো রবিবার, ছুটির দিন, এই মাছ আমি রান্না করব, তুই সাহায্য করবি তো? এই কথা বলে সে মেয়ের মাথায় হাত বোলায়। আহা, সংসারের সব কাজ যেন উনিই করেন। লাবণ্য তার স্বামীর কথা শুনে গজগজ করে ওঠে। এইভাবেই ছোটোখাটো বচসা করতে করতে তারা বাকি অর্ধেক পথ রওনা দিল। কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। অন্ধকারে তারা পথ চলতেই থাকে। বহু বাড়ির দরজা উঠোন পেরিয়ে যায়। শিবু ঘড়ি দেখে এবং দেখতে গিয়ে বোঝে ঘড়িখানা বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। তার মনে পড়ে রাস্তা আর মাত্র 15 মিনিট বাকি ছিল, কিন্তু তাহলে এত হাঁটছে কেন তারা? ছেলে মেয়েরা বলতে থাকে, আর কত দূর বাবা, হাঁটতে পারছি না যে, কিন্তু রাস্তা ফুরোয় না। মিনুর মনে হলো সে যেন তার বন্ধু পিন্টুদের হলুদ বাড়িটা বার 3 পেরিয়ে গেছে। তার আরও মনে হলো ওরা যেন ওদের অতি পরিচিত পাড়াতেই হারিয়ে গেছে।
ওদের বাড়ি আর আসছে না। শিবুর মনে হয় ওর মাথাটা বুঝি আর আস্তে আস্তে কাজ করছে না। এ কি ভেলকি! যে পাড়ায় সে 10 বছর ধরে বসবাস করছে, যে পাড়া দিয়ে সে অফিস যায়, আবার যে পাড়া দিয়ে সে বাড়ি ফেরে, সেই পাড়ায় পথ ভুল করছে সে? তা তো হতে পারে না। এই সময় লাবণ্য বলে উঠল, দেখলে তো কি কাজটা করলে, বারণ করেছিলাম, তবু এই অবেলায় মাছ কিনলে। আহ, আবার কুসংস্কার, বলে ওঠে শিবু। শিবু একথা বলল বটে, কিন্তু এবারে যেন তার গলায় উপহাস এবং পুরুষালী অবজ্ঞা কিছুটা নুয়ে এসেছে। গোটা পরিবারটির মনে হলো যেন তারা প্রায় 2-3 ঘন্টা সময় তাদের ওই পাড়াটুকুর মধ্যেই কাটিয়ে ফেলেছে। তারা যেন ঘুরে চলেছে একটা অজানা গোলকধাঁধায়। আর থাকতে না পেরে এবার ভয়ে ভয়ে কাঁপা গলায় বলে উঠেছিল, কি হলো বলো তো, কি হবে এবার? ভেঙে পড়ার ভঙ্গিতে সে বলে, বাড়ির রাস্তা তো খুঁজে পাচ্ছি না। স্বামীর কথার উত্তরে বেশ দৃঢ় কণ্ঠে লাবণ্য এবার বলে, থাক, হয়েছে, এবার আমি যা বলবো তুমি তাই করবে। এখন কি হবে মা? কাতর গলায় জিজ্ঞাসা করে বড় ছেলে রবি, কিন্তু লাবণ্য এ কথার কোনো উত্তর দেয় না। শিবুকে লাবণ্য শক্ত গলায় বলে, সামনের ডোবায় মাছ দুটো ফেলে দাও। মাছ দুটো ফেলার পর ওখান থেকে তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে, আর হ্যাঁ, একবারও পিছনে ফিরে তাকানো চলবে না। সবাই চুপ। শিবু 4-5 পা এগিয়ে চলে গেল ডোবার ধারে। পাঁক আর কাদা জলে ঘন হয়ে উঠেছিল ডোবাটা। ডোবার পাড় ভর্তি ঝোপঝাড় আর তেঁতুল গাছ। শুধুমাত্র এই জায়গাটাতে যেন অনেক বেশি কুয়াশা আর জমাট বাঁধা ঠান্ডা। নিঝুম তেঁতুল তলা, একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত সেখানে তখন নেই। ঠিক এই ডোবার সামনে এসেই শিবুর মনে পড়ে, বা তাকে কেউ যেন মনে করিয়ে দেয়, তার স্ত্রী লাবণ্যর সংক্ষিপ্ত অতীত। শিবু বিয়ের আগে শুনেছিল লাবণ্য নাকি প্রায় 3টি বছর কোনো এক গুরুর আশ্রমে থেকেছিল। সেই আশ্রমেই নাকি লাবণ্য তন্ত্র শিক্ষা এবং দীক্ষা হয়। বাড়ির লোকের পীড়াপিড়িতে এবং গুরুদেবের আদেশেই বিয়েতে রাজি হয় লাবণ্য। সাংসারিক জীবন স্বীকার করলেও লাবণ্য কিন্তু তার দৈনন্দিন জীবনে ধ্যান আহ্নিক নিয়েই থাকত। এই হীন কুয়াশা ঘেরা ঠান্ডা ডোবার পাশে দাঁড়িয়ে শিবুর কপালে কিন্তু জমে উঠল বিন্দু বিন্দু ঘাম। কেমন যেন অচেনা এক আতঙ্কে শির দ্বারা শিউরে উঠল তার। ভয় ব্যাপারটা সম্পর্কে কিন্তু শিবু খুব একটা অবগত এর আগে ছিল না। মাছটা ফেলো, পিছন থেকে অসম্ভব শান্ত গলায় লাবণ্য বলে ওঠে। ডোবার স্থির জলে গিয়ে পড়ল জোড়া ইলিশ। লাবণ্য ততক্ষণে কি যেন একটা অচেনা মন্ত্র আওড়াতে শুরু করেছে। স্ত্রীর কথা অনুসারে শিবু এবং তার ছেলে মেয়েরা লাবণ্যর পিছন পিছন হাঁটা শুরু করল। একটি বারের জন্যেও পিছনে ফিরে তাকালো না তারা। ডোবার পাড় থেকে রাস্তায় ওঠার সময় শিবুর কানে এলো কিছু যুক্তিহীন অবর্ণনীয় শব্দ। মাছটা ডোবার জলে ফেলার পরেই সে শুনেছিল কিছু আওয়াজ, ঠিক যেন অচেনা কিছু কাদার ওপর দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে এগিয়ে এসেছে। তারপর সে যেন ছিঁড়ে ছিঁড়ে কিছু খাচ্ছে। শব্দটা শোনা মাত্রই শিবুর মনে হলো, কেউ কি আমার ফেলা মাছগুলো এক্ষুনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? প্রশ্নটা মনের মধ্যে এলেও শিবু কিন্তু সাহস করে পিছনে একবারও তাকালো না। তার কাছে তার প্রশ্নের উত্তর থেকে গেল অধরা। এরপর মিনিট 5 চলতেই তারা দেখতে পেল তাদের চেনা রোয়াক, চেনা বারান্দা। এই তো বারান্দায় পাতা বেতের চেয়ার। এই চেয়ারে বসেই তো প্রত্যেক রবিবার শিবু খবরের কাগজ পড়ে। অবশেষে ওরা বাড়ি পৌঁছল, কিন্তু প্রত্যেককে বাড়ি ঢোকার আগে দাঁড় করালো লাবণ্য। নিজে ঢুকলো বাড়ির ভেতর। সে কিছু একটা জ্বালিয়ে আনলো ভেতর থেকে এবং ঘুরিয়ে দিল প্রত্যেকের চারপাশে। এই আচারটা করার সময় সে মুখে কিছু একটা মন্ত্রও বলছিল। স্ত্রীকে এসব করতে দেখে ভয়টা কেটে গিয়েছিল শিবুর। সে ওই সময় কিছু একটা টিপ্পনিও কাটতে যাচ্ছিল বটে, কিন্তু সে নিজেকে সামলে নিল। নাকি কথাগুলোই আটকে গেল তার গলায়। আজকের শোনা কথার কথক আমি, ঝিলাম গুপ্ত। আর যে ঘটনাটি আপনারা এতক্ষণ শুনলেন সেটি আমাকে ইমেলের মাধ্যমে জানিয়েছেন দেবনন্দিনী মুখার্জি। দেবনন্দিনী ইউকে নিবাসী, তিনি থাকেন বার্মিংহাম শহরে। আর এই ঘটনাটি তার দিদার সঙ্গে ঘটেছিল। বর্তমানে বার্মিংহামের বাসিন্দা হলেও
দেবনন্দিনী মুখার্জি আদতে কলকাতারই মেয়ে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ বার্মিংহামে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসাবে গবেষণা করছেন। সম্ভবত গল্পে যে ছোট্ট মেয়ে মিনুর উল্লেখ আমরা পেয়েছি, তিনিই দেবনন্দিনীর মা। সম্ভবত কেন বললাম? কারণ দেবনন্দিনী এই গল্পটি শোনালেও তার ব্যক্তিগত পরিসরে থাকা মানুষগুলির পরিচয় প্রকাশ করতে চাননি। সেই জন্য এই ঘটনায় বর্ণিত সমস্ত চরিত্রের নাম আমরা পাল্টে দিয়েছি। আরেকটা নতুন খবরও আপনাদের দিয়ে যাই। আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আসছে আমার নতুন ভূতের এবং ভয়ের গল্পের বই ধাপ্পা। আসছে দ্য ক্যাফে টেবিল প্রকাশন থেকে ৩৮২ নম্বর স্টলে। ওখানে আসতে এবং আমার বইটি নেড়েচেড়ে দেখতে ভুলবেন না কিন্তু। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের আজকের এপিসোড। আজকের শোনা কথার বিষয়ে আপনার মতামত তো দেবেনই, সেই সঙ্গে যদি এ প্রসঙ্গে আপনার কোনো বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা বা যুক্তি থাকে সেটাও কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। আমি সকলকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনার কাছে কি আছে এমন কোনো অভিজ্ঞতা বা অন্যের থেকে শোনা এমনই কোনো শোনা কথা যা আপনি বাকিদেরও শোনাতে চাইবেন আমার মাধ্যমে? তাহলে মেল করুন jilamguptapersonal@gmail.com-এ। আমি শোনাবো আপনার শোনা কথা। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আপনার চোখ রাখুন, কান রাখুন শোনা কথায়, কারণ বাকি শোনা কথাগুলোও শুনতে হবে তো। কারণ ভয়ের শুরু এখান থেকেই। নমস্কার।